তেলের পর এবার বাড়ল বিদ্যুতের দাম। গ্রাহকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ৪১ জেলায় বইছে তাপপ্রবাহ। শূন্যরেখায় আটকদের ফিরিয়ে নিলেও কাঁটাতারের বেড়ার চেষ্টা। বিএসএফ এর গুলিতে আহত ২। সীমান্ত রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাটোয়ারির। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। হামের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব অনেকে। ৪৯২টি উপজেলার হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতের সিদ্ধান্ত সরকারের। অ্যাম্বুলেন্সের ড্রাইভার মারা গেছে আর বাকি ৪ জন গুরুতর আহত। স্বামীর মরদেহ বাড়িতে নেয়ার পথে নড়াইলে সড়কে প্রাণ হারালেন স্ত্রীসহ ২ জন। খুলনায় পুকুরে বাস পড়ে নিহত ১। এবং কয়েক ঘন্টার চেষ্টায় ধরা হলো খানজাহান আলী মাজারের দিঘির কুমির। সরিয়ে নেওয়া হলো খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে। আমন্ত্রণ স্টার বাংলায়। এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি ফারদিন খান। পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে ১৯.৯৮% এবং খুচরা পর্যায়ে প্রথম ৫০ ইউনিট ৫.৩২% বেড়েছে দাম। এছাড়াও গ্রাহক পর্যায়ে প্রথম ৭৫ ইউনিটে ৬.১৮% দাম বেড়েছে। এছাড়াও ৬০০ ইউনিটের বেশি ব্যবহার করলে প্রতি ইউনিটে ১৫ টাকা ১ পয়সা বাড়ানো হয়েছে দাম। সব মিলিয়ে গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ২০% বাড়ল বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান জানিয়েছেন, বিদ্যুতের দাম কমানোর পর্যায়ে নেই, তবে অল্প সময়ের মধ্যে দাম আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন চেয়ারম্যান। দর্শক, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় তার প্রভাব সম্পর্কে জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বগুড়া থেকে জজিফ হোসেন প্রতীক, সিলেটে ইয়াহিয়া মারুফ, কুমিল্লা থেকে আব্দুল্লাল মারুফ এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। সবার সঙ্গে কথা বলবো। শুরুতে বগুড়ায় যেতে চাই। জজিফ হোসেন প্রতীক, বগুড়ায় কি পরিমাণ প্রভাব পড়ছে এবং বিদ্যুতের যে দাম বৃদ্ধি তাতে ভোক্তারা কি বলছেন সে বিষয়ে একটু জানতে চাই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে আজকে খুচরা এবং পাইকারি পর্যায়ে যে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে, এই ব্যাপারে আমরা জনসাধারণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে যেহেতু কয়েকদিন আগে গ্যাসের দাম বেড়েছে, তারপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে এবং একই সাথে আজকে আবারও বিদ্যুতের দাম বাড়লো। অর্থাৎ জ্বালানি তেল, গ্যাস এবং বিদ্যুৎ, আপনি জানেন যে নাগরিক জীবনে এবং সাধারণ মানুষের জীবনে আসলে প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের কিন্তু অপরিহার্য ব্যবহার রয়েছে। আমরা যদি বলি যে বাড়ির যে পানি তোলা থেকে শুরু করে, পানি উত্তোলন থেকে শুরু করে এই যে ব্যাটারি চালিত অটোরিকশা, সব ক্ষেত্রেই কিন্তু বিদ্যুতের ব্যবহার হয়। এই যে বিদ্যুতের ব্যবহার, সেই ক্ষেত্রে আমরা একজন সাধারণ যে ফল বিক্রেতা তার সাথে কথা বলেছিলাম যে গেল মাসে তার যে বিদ্যুৎ বিলটি দিতে হয়েছে প্রিপেইড মিটারে, তিনি যেটি জানিয়েছেন যে প্রায় 850 টাকা তার বিদ্যুৎ বিল এসেছিল। সেই ক্ষেত্রে এবার যদি আমরা সেই পুনর্নির্ধারণটা বিবেচনা করে এই মাসের যদি আমরা চিন্তা করি, তাহলে তার বেড়ে দাঁড়াচ্ছে প্রায় 1080 থেকে 1100 টাকা, অর্থাৎ 250 থেকে 300 টাকার একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি তাদের যে বর্তমান খরচ তার তুলনায়। একই সাথে তারা অভিযোগ করেছেন, যেহেতু বিদ্যুতের লোডশেডিংটা কিন্তু প্রতিনিয়ত হয়েই চলেছে এবং একই সাথে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের
জ্বালানির দাম বৃদ্ধি প্রত্যেকটি ক্ষেত্রে তাদের যে জীবনমান এবং তাদের যে ক্রয় ক্ষমতা সেটা কিন্তু দিনকে দিন আসলে তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা বলছেন যে যতটা আসলে না বাড়ালেই নয় ততটুকু তারা বাড়ানোর একটা দাবি তারা করেছেন এবং একই সাথে বলছেন যে সাধারণ মানুষের যাতে এই সীমারেখার মধ্যে যাতে সবকিছু থাকে এই দাবিটি কিন্তু তারা করেছেন সরকারের কাছে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে বিদ্যুতের দাম বৃদ্ধির সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া তার সর্বশেষ। আপনি জানাচ্ছিলেন আসলে জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দামও বাড়লো, সমস্ত ধরনের জীবনযাত্রার ব্যয়ই আসলে বাড়বে। আমাদের সঙ্গে মারুফ আছেন সিলেট থেকে। মারুফ, একটু জানাবেন যেটি আমরা বলছিলাম যে জ্বালানি তেল এরপর বিদ্যুৎ, স্বাভাবিকভাবেই জীবনযাত্রার ব্যয় বাড়ছে, সেক্ষেত্রে এই যে তীব্র গরম এই সময়টিতে কিন্তু লোডশেডিংয়েরও আমরা দেখা পাচ্ছি। সিলেটে কি পরিস্থিতি এবং ভোক্তারা কি বলছেন একটু জানতে চাই। ফারদিন, সরকারের 3 মাসের মাথায় গ্যাসের দাম পরপর দুবার, এরপর জ্বালানির দাম পরপর দুবার বাড়ানো হয়েছে এবং আজকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এখানকার যারা সিলেটের যারা গ্রাহকরা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সঙ্গে তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন যে সরকারের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে না, এরকম অভিযোগ করেছেন ক্রেতা ব্যবসায়ী সহ গ্রাহকরা, বিদ্যুতের গ্রাহক যারা আছেন। আমরা এখন এই সিলেটের জিন্দাবাজার এলাকার এবং ব্লু ওয়াটার শপিং সেন্টারের সামনে আছি। এখানে আমরা দু একজন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, গ্রাহকের সঙ্গে, দেখি তাদের প্রতিক্রিয়া কি পাওয়া যায়। আজকে তো বিদ্যুতের দাম বাড়ানো হলো, এর আগে ডিজেল, পেট্রোল এবং গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এটা কি প্রভাব পড়তে পারে আপনার জীবনে? আচ্ছা দেখেন, সত্যি কথা বলতে যে বর্তমানে শুধু বিদ্যুৎ না, গ্যাস বলেন, ডিজেল বলেন, অকটেন বলেন বা নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন, সব কিছু কিন্তু ঊর্ধ্বগতিতে বাড়ছে। মানুষের জীবনমান একেবারে তলানিতে। ধরেন আমার যদি বেতন হয় 15,000 টাকা, যেভাবে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিনিয়ত দিন বেড়েই যাচ্ছে। বাংলাদেশে এমন একটা জিনিস যে একটা জিনিসের যদি দাম বাড়ে কখনো ওইটা নামতে চায় না। হ্যাঁ, এটা একদম সিন্ডিকেটের কারণে হোক বা সরকারের ব্যর্থতার কারণে হোক। দেখেন, এই সরকার 3 মাস হয়েছে সরকারে বসছে, বাট এই 3 মাসে আপনি যেই দিকেই তাকাবেন দেখবেন প্রতিনিয়ত দাম বেড়েই যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। আপনি সাপোজ দেখেন, এখন বিদ্যুতের বিল বাড়ালেন, কারণ আপনি একবার ভাবছেন যে গ্রামের একজন প্রান্তিক মানুষ যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, হ্যাঁ, আমার মতো যারা 10-12 হাজার টাকা বেতন পায়, তাদের কি হবে? আপনি শহরটা বাদ দেন, আপনার তো প্রথম ভাবা উচিত ছিল যে গ্রামের মানুষগুলা কি করছে। আমরা আরেকজনের কাছে যাই। ভাই, কি মনে করছেন এই যে বিদ্যুতের দাম বাড়লো আজকে? এগুলোর বিষয়ে সরকার কোনো প্রতিবাদ করেনি। এই যে ডিজেল, পেট্রোল, গ্যাস সবগুলোর তো দাম বাড়ছে, এগুলো দোকানে না গিয়ে তারা যদি মূল কোম্পানিগুলোতে প্রতিবাদ করতো তাহলে এরকম দাম বাড়তো না। আমার এটাই কথা যে সরাসরি সরকার এগুলার প্রতিবাদ করুক। ধন্যবাদ আপনাকে। ফারদিন, শুনছিলেন যে আসলে গ্রাহক বলতে আমরা যেটা বুঝি যে ভোক্তাদের পক্ষ থেকেও খুব প্রকাশ করা হচ্ছে এবং তারা মনে করছেন যে এটি আসলে এই সময়ে তাদের উপর এক ধরনের জুলুমের মতো একটি বিষয় হয়ে গেছে যে সব একসাথে পরপর গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সবকিছুর দাম বৃদ্ধি, সেই বিষয়গুলো তারা মেনে নিতে পারছেন না এবং তারা সরকার জন্য সেই বিষয়গুলো নজরে রাখে এবং প্রান্তিক যারা মানুষজন আছেন তাদের ব্যাপারে বিশেষ করে মাথায় রাখেই এইসব বিষয়ে সিদ্ধান্ত নেয়। এই ছিল আমার কাছে ফারদিন। জি মারুফ, আসলে জ্বালানি তেলের পর বিদ্যুৎ দাম বাড়ানোর কারণে আসলে সব ধরনের পণ্যের দাম হয়তো বেড়ে যাওয়ার এক ধরনের আশঙ্কা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে ভোক্তা পর্যায়ে আমরা প্রতিক্রিয়া জানতে পারছিলাম। কুমিল্লায় যেতে চাই, সেখানেও আমাদের সঙ্গে মারুফ যুক্ত আছেন। আমাদের একটু কুমিল্লার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আসলে একই প্রশ্ন আপনার কাছেও, কুমিল্লার ভোক্তারা কি বলছেন? কুমিল্লায় এই যে বিদ্যুতের যে ঘাটতি এবং লোডশেডিং, সেটির প্রভাব কিন্তু গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা গেছে। তবে এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটি এই
কুমিল্লা অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে লোডশেডিং তো বাড়ছে, তার সঙ্গে বেড়েছে যে কুমিল্লা অঞ্চলে যে বিদ্যুতের দামের যে একটি প্রভাব, সেই প্রভাবও কিন্তু লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমরা যখন দেখছিলাম এই যে কুমিল্লা অঞ্চলে যখন বিদ্যুতের কথা বলা হচ্ছিল যে বিদ্যুতের দাম যে সারা দেশে বাড়ানো হয়েছে, সে দামের প্রভাব কিন্তু কুমিল্লায় খুব ভালোভাবেই পড়েছে। আমরা এই যে প্রভাব পড়ার পর যে স্থানীয় বাসিন্দারা তাদের একটি বিশেষ প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। আমরা একজন সাধারণ বাসিন্দার সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে বিদ্যুতের যে দাম বেড়েছে, এর প্রভাব সাধারণ মানুষের কেমন পড়তে পারে? আসলে আমরা সাধারণ জনগণের বিশাল একটা এফেক্ট পড়ে যায়। এমনিতেই দেশের আর্থিক অবস্থা তেমনটা ভালো না, ইনকাম আমাদের তেমন হচ্ছে না, ব্যবসা বাণিজ্য খুব লোকসানের মধ্যে আছি। তার মধ্যে যদি বিদ্যুতের বিলটা বেড়ে যায় তাহলে আমাদের জন্য একটা বিশাল একটা বোঝা হয়ে যাচ্ছে। বিদ্যুতের বিলটা এভাবে না বাড়িয়ে বরং আমরা সরকারের কাছে দাবি করেছিলাম, 5ই আগস্টের পরেও আমরা দাবি করেছি, স্বৈরাচার হাসিনার আমলেও আমরা দাবি করেছিলাম যে আমাদের বিদ্যুতের যে মিটারের বিলটা মৌকুফ করা হোক। বিদ্যুতের বিলটা বাদ দিলেন না, মৌকুফ করলেন না, মিটারের বিলটা জুলুম করে আমাদের জনগণের উপর থেকে নিচ্ছেন। তার উপরে এখন আবার শুনতেছি আপনারা বিদ্যুতের বিল বাড়াবেন। এই বিদ্যুতের বিলটা বাড়ানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে, আমাদের জন্য চাপ হয়ে যাবে। আমরা সরকারের কাছে দাবি রাখি যত দ্রুত সম্ভব আমাদের এই বিদ্যুতের বিলটা মৌকুফ করা হোক, আর এটা যাতে বিলটা না বাড়ে সেজন্য যাতে তারা চেষ্টা করে আমাদের, আর যাতে বিদ্যুতের বিলটা না বাড়ে বরং কমানো হোক। আপনাকে ধন্যবাদ। তিনি বলছিলেন এই যে ব্যবসা বাণিজ্য, সাধারণ মানুষের যে দীর্ঘদিনের যে ভোগান্তি, সেটি আরও চরম মাত্রায় বাড়তে চলেছে এবং এই যে বিশেষ করে কুমিল্লা অঞ্চলটি একটি বড় শিল্প এলাকা রয়েছে, বিশেষ করে ইপিজেড রয়েছে এলাকায়, মহাসড়কের পাশ ঘেঁষা বিভিন্ন শিল্প কারখানা। তারাও বলছিলেন একই কথা যে বিদ্যুতের দাম বাড়ায় সেটি একেবারে ভোক্তা পর্যায়ে যে পণ্যের দাম, সেটি তো প্রভাব পড়তে পারে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ লোডশেডিং এবং বিদ্যুতের দাম বাড়ার প্রভাব। জি মারুফ, আপনি বেশ যথার্থই বলছিলেন এবং একজন ভোক্তার বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও আমরা দেখতে পেলাম। আসলে সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে যে প্রভাবটি পড়ছে সেখান থেকেই সম্ভবত সেই প্রক্রিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা খুলনায় যুক্ত হতে চাই। টুটুল আমাদের জন্য অপেক্ষা করছেন। টুটুল, একই প্রশ্ন আসলে, এই জ্বালানি তেলের পর বিদ্যুতের দাম বৃদ্ধি এবং একটু জানাবেন লোডশেডিংয়ের কী পরিস্থিতি। একই সাথে আমরা আজকে যেটি খবর পেয়েছি, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে বাংলাদেশে, রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। আপনি খুলনায় অবস্থান করছেন, আপনাকে দেখে আসলে ধারণা করতে পারছি কী পরিমাণ গরম সেখানে, সেই বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ। আপনি বলেছেন যে আসলে সাম্প্রতিক সময়ে 3টি নিত্য প্রয়োজনীয় যেটি মানুষের প্রয়োজন, তেল, গ্যাস এবং বিদ্যুৎ, তিনটি কিন্তু দাম বেড়েছে। বিশেষ করে আজকে বিদ্যুতের যে নতুন করে দাম বাড়ার ঘোষণার পরে কিন্তু মানুষের মধ্যে একটি তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, তার মধ্যে ছিল রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী পর্যন্ত সবাই কিন্তু এটিকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে সীমিত আয়ের, যেহেতু আয় বাড়ছে না, তাদের যে আয়টা সীমিত থাকছে, কিন্তু যে তাদের নিত্য প্রয়োজনীয় যে খরচ, কারণ তেল এবং বিদ্যুৎ এই দুটি দাম বাড়ার সাথে সাথে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যায়, কিন্তু তাদের যেহেতু আয় বাড়বে না বা বাড়ছে না, এটিতে কিন্তু তারা চরম দুশ্চিন্তায় পড়েছে, দিশেহারা। তারা অনেকটাই বলেছে যে এই অবস্থায় তারপরে আবার বিদ্যুৎ থাকছেও না ঠিক মতন। বিদ্যুতের দাম একদিকে যেমন বাড়ানো হচ্ছে, তেমনি কিন্তু বিদ্যুতের যে সার্ভিসটা দেওয়া হয়, যেটি সার্বক্ষণিক, সেটিও সবসময় থাকছে না। আর আপনি গরমের কথা বলেছেন, খুলনাতেও তীব্র গরম, আসলে মানে ঘরের ভেতরে বাইরে কোথাও থাকা যাচ্ছে না, যে কারণে তাপ প্রবাহ যেটি বলা হয়ে থাকে সেটি চলছে। তো আমরা যে দুপুর থেকে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, এই মুহূর্তে আমাদের সাথে একজন ব্যবসায়ী আছেন, আমরা তার সাথে কথা বলবো যে এই যে বিদ্যুতের দাম বাড়লো, এই ঘোষণা হয়েছে এবং যেটি কার্যকর হবে খুব দ্রুতই, এটিতে আসলে তার ব্যবসা বা তার কি প্রভাব পড়বে আমরা একটু জানতে চাই। আসলে এই নতুন বিদ্যুৎ দাম বাড়ার যে ঘোষণা, কি প্রভাবটা পড়বে আসলে? জি ধন্যবাদ। ডেফিনেটলি বিদ্যুৎ এর দাম মূল্য বৃদ্ধির কারণে এটার ব্যাড ইম্প্যাক্ট পড়বে আমাদের সাধারণ জনগণের উপরে, এটার একটা প্রভাব পড়বে। তো কারণ এটার সাথে সাথে সব কিছু প্রোডাকশন কস্টও বেড়ে যাবে, আর সাথে আবার আপনার তেলের দামও বেড়েছে, যার কারণে আমাদের মতো এই নিম্ন আয়ের, মধ্যবিত্ত আয়ের যারা আছেন তাদের উপরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। তো আমি আশা করিব এবং বিশ্বাস করি আমাদের সরকার, জনগণের সরকার, ওনারা এটা পুনর্বিবেচনা করবেন এই মূল্য নির্ধারণটার ব্যাপারে।
ফারদিন, আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আসলে তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যে বিদ্যুতের দাম বেড়েছে, আসলে কি প্রভাব বা এর কি প্রতিক্রিয়া হতে পারে, বা আপনি কি মনে করেন? জি, অবশ্যই তো এটা প্রতিক্রিয়া, মানে আমাদের সাধারণ মানুষের জন্য খুবই একটা চরম অবস্থায় আছি, যে এখানে আমাকে শুধু প্রতি জিনিসের দামই বাড়তেছে, কোনো জিনিসের যে একটা কমার যে একটা সিদ্ধান্ত বা কোনো কিছু হবে ওরকম কিছু হচ্ছে না, শুধু প্রতিনিয়ত সব কিছুর দাম বাড়ছে। এখন এই ওভারলোডে যেই পরিমাণে গরম পড়ছে, এখন মানুষ যদি ফ্যান না চালায় এর কোনো উপায়ও নেই, যেহেতু এই লোডশেডিংয়ে এখন তো সবাই চালাবে, এটা যদি একটু সরকার আমাদের দেখে যদি একটু তাকায় সেক্ষেত্রে আমরা একটু সুবিধা বোধ করি। ধন্যবাদ আপনাকে। ফারদিন, এছাড়া আমরা আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি যে এই বিদ্যুৎ দাম বাড়ার প্রভাবে কিন্তু কৃষিকাজের উপরে প্রভাব পড়বে, কারণ কৃষি সেচের মূল্য বৃদ্ধি পাবে, সেদিকে কিন্তু কৃষকরাও কিন্তু এটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এই ছিল সবশেষ খবর বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দাম বাড়ার পর। জি, ধন্যবাদ টুটুল আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন যথাক্রমে বগুড়া, সিলেট, কুমিল্লা এবং খুলনা থেকে। তারা আসলে জানাচ্ছিলেন বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে একদম মাঠ পর্যায়ে থেকে গ্রাহকদের প্রতিক্রিয়া। 41 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি, তার সাথে লোডশেডিং বাড়িয়েছে আরও দুর্ভোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে কমতে পারে তাপমাত্রা। তাপপ্রবাহের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রাহান সোহাগ। কথা বলবো সোহাগের সঙ্গে। সোহাগ, আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু এখন তেমন রোদ দেখতে পাচ্ছি না। তবে আমাদের কাছে যে খবর সেটি হচ্ছে বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা যেটি রেকর্ড করা হয়েছে সেটি চুয়াডাঙ্গায় 38 ডিগ্রি সেলসিয়াস। এখন তো প্রায় বিকেল। সারাদিন কি পরিমাণ পরিস্থিতি ছিল গরমের, এবং তাতে সাধারণ স্বাভাবিক জীবনযাত্রায় কি পরিমাণ প্রভাব পড়ছে সে সম্পর্কে একটু জানাবেন। ফারদিন, আসলে চুয়াডাঙ্গাতে আজকে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে খুব সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে চুয়াডাঙ্গা জনপদ উত্তপ্ত হতে শুরু করেছে। তো এখন আমি যেখানে আছি চুয়াডাঙ্গার সবচেয়ে দামোহদা উপজেলা একটি গুরুত্বপূর্ণ স্থান, দামোহদা বাস স্ট্যান্ড। এখানে যে জনবহুল একটি এলাকা, এখানে একেবারেই যে অন্যান্য সময় যে লোকজন চলাচল করত, তাদের যে কার্যক্রম ছিল সেটা কিন্তু আজকে আমরা দেখছি না। কারণ দুপুর 12টার দিকে যে চিত্র আমরা দেখেছি একেবারে সীমিত লোকজন চলাচল ছিল, এবং যারা প্রয়োজনীয় কাজ, খুব অতি প্রয়োজনীয় কাজ, তারাই কেবল বাইরে এসছেন। এবং ব্যাংক এবং আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি সেখানেও কিন্তু ভিড় কম ছিল। এছাড়া আমরা আবহাওয়া অফিসে গিয়েছিলাম, সেখানে আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে চুয়াডাঙ্গার বিকেল 3টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আগামী কালকে তাপমাত্রা কিছুটা কমে তারপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। আর তীব্র গরম অনুভূত হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলেও ভাবসা গরম অনুভূত হওয়ার কারণ তিনি যেটি আমাদেরকে জানালেন সেটি হচ্ছে অতিরিক্ত আর্দ্রতা, বাতাসের আর্দ্রতার বেশি থাকার কারণে কিন্তু তাপমাত্রা কম 38 ডিগ্রি সেলসিয়াস হলেও সেটি অনুভব হচ্ছে 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভব হচ্ছে। তো ফারদিন, আসলে সব মিলিয়ে আজকে এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে এখন আকাশ কিছুটা মেঘলা আছে। আমরা দেখছি যে আকাশে মেঘের ঘনঘটা আমরা দেখছি। একটু পর বৃষ্টি হওয়ার, যদি একটু এক পশলা বৃষ্টি হয় তাহলে চুয়াডাঙ্গার জনপদে অনেকটা স্বস্তি ফিরবে। ফারদিন। জি, আসলে বেশ জটিল পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ চুয়াডাঙ্গার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানানোর জন্য। আসলে সারা দেশেই একই রকম তাপপ্রবাহ এই মুহূর্তে চলছে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। সীমান্তে থামছে না উত্তেজনা। বিজিবির কঠোর অবস্থানে বেনাপোল সীমান্তের শূন্য রেখায় আটকে থাকাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। তবে রাতের আধারে জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা হয়েছে, সেখানেও বাধা দিয়েছে বিজিবি। আর সাতক্ষীরায় বসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি।
3 দিন ধরে যশোর সীমান্তের শূন্য রেখায় আটকা ছিলেন নারী শিশুসহ বেশ কয়েকজন। আরও 1.5 শতাধিক মানুষকেও সীমান্তে জড়ো করে পুশিং চেষ্টার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বিজিবির কঠোর অবস্থানে তা সম্ভব হয়নি। প্রতিরোধ গড়ে তোলেন এলাকাবাসীও। পরে সবাইকে সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পুশিংয়ের মাধ্যমে কিছু লোক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। আমাদের তৎপর ছিল বিজিবি, তারা সবসময় তৎপর থাকে এবং দেশের জন্য কাজ করছে, তারা এটা রুখে দিয়েছে। ভারত থেকে আসছে, ও তো বাংলাদেশের না, ওদের তো কোনো কাগজপাতি নাই। তারা কিন্তু কখনোই সীমান্ত রেখা ক্রস করতে আমরা দেইনি। ভারতের অভ্যন্তরেই তাদেরকে আমরা আটকে রেখেছিলাম। তারা কখনোই সীমান্ত রেখা ক্রস করে বাংলাদেশে ঢুকতে পারে। বিজিবি তার ডিউটিতে যেরকম ছিল সেরকম তার টহল যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে। অশান্ত জয়পুরহাটের 5 বিবি পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত। রাতের আধারে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। পরে বিজিবির বাধায় বন্ধ হয়ে যায় কাজ। ব্যাটালিয়ন কমান্ডার পর্যন্ত দরবার করতেছে, তারা কিছুতেই মানতেছে না। হয়তো 2-1 দিন সময়ের জন্য চুপচাপ থাকে, আবার শুরু করে তারা। মাথা দেশে বন্ধ করে চলে গেছে, এইটাই সারাতে চলে গেছে। যত রকম তথ্য আছে মিডিয়া সেলের সাথে যোগাযোগ, আমি নাম্বার দিচ্ছি, প্রয়োজন হলে আমার সাথে কথা বলে। গুলির ঘটনা ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জের বসন্তপুর সীমান্তে। বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই আতঙ্কে সীমান্তের মানুষ। টহল জোরদার করেছে বিজিবি। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। জয়পুরহাটের 5 বিবি সীমান্তে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যুক্ত হব মামুনের সঙ্গে। জি মামুন, আপনাকে দেখতে পাচ্ছি সারা দেশে যখন তীব্র তাপপ্রবাহ চলছে তখন জয়পুরহাটে বৃষ্টি হচ্ছে, এটি একটি স্বস্তির খবর। তবে আমরা যে প্রসঙ্গটি জানতে চাই যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি, আসলে পরিস্থিতি কি সে সম্পর্কে একটু জানাবেন, এবং আন্তর্জাতিক যে আইন রয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে সেই নিয়ম কি বিএসএফ মানছে কিনা? তাপদাহ চলছে, তাই সেই তাপদাহর ফলে কিন্তু মানুষের একটি প্রচন্ড তাপদাহর ফলে মানুষের কিন্তু কষ্ট হচ্ছিল। তেমনি কিন্তু জয়পুরহাটেও মানুষও কিন্তু তাপদাহের প্রচন্ড কষ্টের মধ্যে ছিল। তো তারপরে আজকে যে স্বস্তির বৃষ্টি সেটি কিন্তু হয়েছে। তবে আমি যে সীমান্তে আছি, জয়পুরহাটের 5 বিবি উসনা ঘোনাপাড়া সীমান্ত, এই সীমান্তে কিন্তু গত কয়েকদিন ধরেই কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং এর আগেও এ বছরের প্রায় 3 বার এই যে সীমান্ত 281, 47 এবং 48 সাবপিলার যেটি রয়েছে সেখানে কিন্তু বিএসএফ এর সদস্যরা তারা কিন্তু রাতের আধারে কিংবা যে সময়গুলোতে মানুষজন থাকে না সে সময় কিন্তু তারা কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে। এর পরপরই কিন্তু যারা স্থানীয় বাংলাদেশি রয়েছে তারা জানার পরপরই কিন্তু বিজিবিকে সংবাদ দিলে বিজিবিরা কিন্তু সাথে সাথে গিয়েই সেগুলো বাধা দেয়, এবং এই বাধা দেওয়ার পরে কিন্তু তারা তখন বন্ধ করে চলে যায়। এই কাজগুলো কিন্তু আমরা কয়েকবার দেখেছি এই সীমান্তের এই জায়গাটিতেই প্রায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তবে একটি বিষয় যে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে বিএসএফরা তারা কাঁটাতারে বেড়া দিচ্ছে, তারা কিন্তু আন্তর্জাতিক আইন যেটি সীমানা আইন রয়েছে 150 গজের বাহিরে তাদের যে কাঁটাতারে বেড়া দেওয়ার নিয়ম সেটি কিন্তু তারা মানছেন না। তবে আমরা বিজিবির সাথে কথা বলেছি, বিজিবির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সাংবাদিকদের সাথে সেরকম যোগাযোগ রাখা বা আমাদের সাথে কথা বলে সেটি কিন্তু তারা এই সীমান্তের বিষয়ে কথা বলতে চান। তবে তো এখানকার ক্যাম্প কমান্ডার যিনি রয়েছেন সত্তার হোসেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এসেছিলেন, কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করেছিলেন, তারপর পরই তারা বিজিবির যারা রয়েছেন তারা বাধা দিয়েছিলেন। বাধা দেওয়ার পরপরই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং এই বিজিবি এখন বলছে তাদের টহল জোরদার রয়েছে এবং এখন পরিস্থিতি কিন্তু খুবই শান্ত রয়েছে। তো এই ছিল ফারদিন জয়পুরহাটের যে সীমানা বেড়া দেওয়ার যে তার কাটা বেড়া দেওয়ার সর্বশেষ খবর। জি মামুন, অর্থাৎ বিএসএফ আসলে নিয়মের বাইরে গিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবির তৎপরতায় সেটি বন্ধ হয়, এবং এখন পর্যন্ত সেটি বন্ধ আছে বলেই আপনার কাছ থেকে জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ। এদিকে পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে আবারও জড়ো হয়েছেন নথিহীন 1.5 শতাধিক নাগরিক। গণগ্রেপ্তার ও হোল্ডিং সেন্টারে আটক হওয়ার শঙ্কার মধ্যেই সীমান্তে জড়ো হয়েছেন তারা। সীমান্তে বসানো বিএসএফের বায়োমেট্রিক ক্যাম্পের হিসাব বলছে গেল 1 সপ্তাহে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় করেন নথিহীন অন্তত 900 নাগরিক। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক আরও 350 মানুষ।
মুর্শিদাবাদ হোল্ডিং সেন্টারে আছেন 12 জন, মালদায় 15 জন, নদিয়ার হোল্ডিং সেন্টারে আটক 1 জন। তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ হোল্ডিং সেন্টারে থাকা নথিহীন নাগরিকদের স্বাস্থ্যসেবা, খাওয়া দাওয়া ও নিরাপত্তার বিষয়গুলো পশ্চিমবঙ্গ প্রশাসনই দেখছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। মমতা ব্যানার্জি বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। এই মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি প্রশ্ন রাখেন যে দেশে এত বড় হত্যাকাণ্ডের পর খুনি পালালো কিভাবে, সরকারকে তার জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। সীমান্তের মানুষদের দেখার কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে বিজিবির পাশে দাঁড়াবে বাংলার দামাল ছেলেরা। আপনি বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। এই জন্য আমরা বলবো, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলেও বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই রাজি আছে? স্টার বাংলা দেখছেন, আরও খবর জানাবো, সাথেই থাকুন। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে সেটি প্রকাশ হতে পারে কাল সকালে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে পোস্টমর্টেম না হওয়ায় সুবিধা পেতে পারে আসামিপক্ষ, তবে অপরাধীরা কোনো ছাড় পাবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন 492টি উপজেলায় 50 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে সেটি প্রকাশ হতে পারে বৃহস্পতিবার। বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রীর সরকারের নানা কর্মসূচি উপস্থাপনের সময় আসে সেই প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় কেউ ছাড় পাবে না, তবে পোস্টমর্টেম না হওয়ায় সুবিধা পেতে পারে আসামিপক্ষ। একটা সুবিধা নিতে পারে আইনে, যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন opportunity while argument will be going on. But এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানেন, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের যৌথ উদ্যোগে 5টি বড় শহরে আধুনিক নকশায় নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার হাসপাতাল ডিসেম্বরের মধ্যে চালুর কথা জানান তিনি। জনাব তারেক রহমান সেই 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে ইনশাল্লাহ আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই অর্থবছরে রূপান্তরিত করার লক্ষ্যে আজকে থেকে কার্যক্রম শুরু করেছি। চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে, মেনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, এক একটা হাসপাতাল 1000 বেডের হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথাও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা হলে প্রয়োজনে আরেকবার গণঅভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে নোয়াখালীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মানিত করা হলে তাদের পাকিস্তান পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। 24-এর গণঅভ্যুত্থানকে পুঁজি করে একটি রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। কোন দল বা কোন ব্যক্তি বা যেই হোক যদি তাদেরকে অসম্মান করার চেষ্টা করে, মুক্তিযোদ্ধাদের অসম্মান চেষ্টা করে, তাহলে প্রয়োজন হলে আরেকবার গণঅভ্যুত্থান হবে। 71-এর রাজাকারদের বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করে তাদেরকে পাকিস্তান পাঠাইতে হবে। 24-এর জনগণের রক্তাক্ত গণঅভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। ঢাকা থেকে স্বামীর মরদেহ বাড়ি নেয়ার পথে সড়কে প্রাণ হারালেন স্ত্রী। নড়াইলে অ্যাম্বুলেন্স বাস সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত অন্তত 5 জন।
এই দৃশ্যই বলে দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা কতটা। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসমাইল হোসেন। অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যশোরের বাড়িতে ফিরছিলেন স্ত্রী জাহনারা। ওনার বাবা মারা গেছে পুলিশ হাসপাতালে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা গেছিল। তাকে নিয়ে আমরা 6টার সময় রওনা দিয়েছিলাম অ্যাম্বুলেন্স যোগে যশোরের উদ্দেশ্যে। এখন নড়াইল আসার পথে এখানে বাসে সরাসরি মুখোমুখি সংঘর্ষে ওনার মা মারা যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভার মারা গেছে আর বাকি 4 জন গুরুতর আহত। এখন সবাইকে এখান থেকে যশোর রেফার করছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় জাহনারা আর অ্যাম্বুলেন্সের চালকের মরদেহ। আহত হন অন্তত 5 জন। তাদের ভর্তি করা হয় যশোর হাসপাতালে। নিহতরা যশোর সদরের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। আমাদের একজন পুলিশের সাব ইন্সপেক্টর, সে পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিল। তার বাবা ইসমাইল হোসেন, তার বাবা আজ সকাল 4:45 ঘটিকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যায়। তার পরিবার সহ তার বাবাকে নিয়ে বহন করে আসার পথে নড়াইল সদর থানাধীন পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামে একটি বাস এবং যে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। জান্নাতুন বিপা, স্টার নিউজ। সড়ক দুর্ঘটনার আরও খবর জানাবো। খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 6 জন। সকালে উপজেলার গুটুদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায় পাওয়া যায় একজনের মরদেহ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগের কয়েক ঘন্টার চেষ্টা, তারপর ধরা পড়ল বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে থাকা একমাত্র কুমিরটি। পরে কুমিরটি সরিয়ে পাঠানো হয়েছে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে। নানা ঘটনা ঘটনের জন্ম দিয়ে অবশেষে বনের পথে যাত্রা শুরু হলো বাগেরহাটের হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি। বন বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় কুমিরটিকে নেওয়া হচ্ছে খুলনায়। বুধবার সকালে বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা কুমিরটি ধরার কার্যক্রম শুরু করেন। সকাল 10:30টার দিকে শনাক্ত হয় কুমিরটির অবস্থান। পরে কুমিরটিকে নিয়ন্ত্রণে এনে তোলা হয় দিঘি থেকে। হাত পা ও চোখ বেঁধে ওঠানো হয় গাড়িতে। এরপর নেওয়া হয় খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। আপনারা দেখছেন 600 কেজির মতো ওজন আছে। এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখন খুলনা রেস্কিউ সেন্টারে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কোথায় কি নেওয়া হবে না হবে। এর আগে গত সোমবার রাতে কুমিরটির আক্রমণে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়। এর আগে গত 8 এপ্রিল দিঘির ঘাট থেকে কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তৈরি হয় আলোচনা সমালোচনা। দর্শনার্থীরা যেন নিরিবিলি নিরবচ্ছিন্ন পরিবেশে আসা যাওয়া করতে পারে, সেই জন্য তার নিরাপত্তার অংশ হিসেবে যদি এটা নেওয়া হয়ে থাকে আমরা এতে সন্তোষজনক প্রকাশ করছি। জীবিত মানুষ যে ধরে নিল, মারা ফেললো, একটা দুর্ঘটনা না? ভালো। যেহেতু অতীতেও অনেক ঘটনা ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে, এখানে আমি সাধুবাদ জানাই। দর্শনার্থীরা কিন্তু প্রতিনিয়তই দিঘিতে নামছে, তাদের আসলে একটা নিরাপত্তার অভাব আছে। তো কুমিরটিকে যেখান থেকে তুলে নিয়ে গেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। ইতিহাস থেকে জানা যায় খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এই দিঘি খনন করে একজোড়া কুমির ছেড়েছিলেন। 2015 সালের ফেব্রুয়ারিতে সেই কুমির বংশের সবশেষ কুমিরটি মারা যায়। এর আগে 2005 সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে ছাড়া হয়। বিভিন্ন সময় মারা গিয়ে দিঘিতে এই শেষ কুমিরটি ছিল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। স্টার বাংলা দেখছেন, ফিরছি একটু পর। দেখছেন স্টার বাংলা। পাবনায় পদ্মা নদী থেকে বস্তায় মোড়ানো অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকালে বলরামপুর এলাকায় পদ্মার চরে কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন কৃষক। এ সময় একটি বস্তা ভাসতে দেখেন তারা। বস্তাটি খুলতেই মেলে হাত পা বাঁধা ও গলায় বাজারের ব্যাগ পেঁচানো মরদেহ। পুলিশের ধারণা সেটি হচ্ছে মেয়েটির বয়স আনুমানিক 16, তবে পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মর্গে। কে বা কারা হত্যা করেছে তা তদন্তের পরই জানা যাবে। বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। কথা বলবো শামসুলের সঙ্গে। শামসুল, এখন পর্যন্ত প্রাথমিকভাবে কি কি তথ্য জানতে পারলেন? পুলিশের ব্রিফিং কখন এবং প্রাথমিকভাবে সেই মেয়েটির পরিচয় জানতে পেরেছেন কিনা?
জি ফারদিন, মাত্র হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মাথায় ইতিমধ্যে কিন্তু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই পুলিশ তার নিজে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে ইতিমধ্যেই এই বিষয়ে সংবাদ সম্মেলন চলছে। আমি যদি সংবাদ সম্মেলনের একটু চিত্র দেখাই, যে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান তিনি এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করছে। আমরা সরাসরি সংবাদ সম্মেলন একটু যেতে চাই। সবাই প্রত্যেকটা জায়গায় কন্ট্রিবিউট করলে দ্রুততম সময় এই তথ্যগুলোকে কোলেক্ট করে আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করেছি। আসলে আসামিরা স্বীকার করেছে, যেহেতু এখনো মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে, আমরা পুরো প্রক্রিয়াটা আদালতে নেওয়ার পরে তারপর আপনাদেরকে এটা আরো বিস্তারিত আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এখানে নাইম এবং ভিকটিম রিয়া, এদের মধ্যে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তারা আসলে সম্পর্কে আপন চাচাতো ভাই বোন, এবং সেই প্রেক্ষিতে গতকাল বেলা 11টার দিকে ভিকটিম রিয়া নাইমের বাসায় যায় এবং তাদের মধ্যে সম্পর্ক হয়। সম্পর্কের পরবর্তীতে তাদের আর্থিক বিষয়ে কিন্তু একটু ঝামেলা ছিল। সেই নাইমের কাছে কিছু টাকা পাওনা ছিল, সেই টাকা দিয়ে সে এই ভিকটিম রিয়া পার্লারে গিয়ে সে চুল কালার করার কথা ছিল। সে বিষয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। এই ঝগড়ার প্রেক্ষিতে নাইম রিয়াকে আঘাত করে এবং একটা পর্যায়ে রিয়াকে সে চাকু। দর্শকই ছিল স্টার বাংলা। এখন দেখবেন স্টার চট্টগ্রাম। সহকর্মী মিথিলা আঞ্জুম আছেন সেখানে। ধন্যবাদ ফারদিন। আমন্ত্রণ স্টার চট্টগ্রামে। শুরুতেই জেনে নেব শিরোনামগুলো। কক্সবাজারে কথা কাটাকাটির জেরে 2 বন্ধুকে হত্যা। 4 দিন ধরে নিখোঁজ চকরিয়ায় 4 স্কুল ছাত্র, পরিবারে উদ্বেগ। দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ ঘিরে রাঙামাটিতে আলোচনা ও সমালোচনার ঝড়। নানা প্রশ্নে তৃণমূলের নেতাকর্মীদের। কক্সবাজারে কথা কাটাকাটির জেরে হামলায় 2 বন্ধু নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হত্যায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। মৃত্যু ডেকেছিল তাকে, হয়তো বুঝেছিল নিজের মতো করে। ইচ্ছে ছিল বন্ধুকে শেষবারের মতো দেখার, কিন্তু দুর্বৃত্তের হামলায় সেই বন্ধু সহই চলে গেলেন পরপারে। আমার ভাই তো নির্দোষ, আমার ভাই কিছু করে নাই, কেন মরছে এটা আমরা বিচার চাই। স্বজনরা জানায়, মঙ্গলবার কক্সবাজারের পাহাড়তলী এলাকার যুবক আশরাফ প্রকাশ আসিফ বন্ধু রিয়াজুল ইসলাম হৃদয়কে দাওয়াত করে ডেকে নেন। রাতে আসিফের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আসিফকে ছুরিকাঘাত করে। এ সময় বন্ধু হৃদয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলে মারা যায় আসিফও। পরিবারও না জানা মানিতে হরে মরি বাদ লাইভ যেত মোবাইলে তাই তখন আওয়াজ যেত তখন জানা জানি এটা মরগত গলাই যে আর গো সিডা মেডিকেল নিয়ে আসা দিবা হয় ইবো মারা গিয়ে ফুয়ার দেখি দেখে জানা করে ফোনিতে ফুয়ারা নাকি চুরি মারি মারা হইয়ে কি কারণে মাঝে দিয়ে আমি বিস্তারিত না জানি কোনোর মাধ্যমে বিচার কাছে চাইম বাজি আর ফুয়া নির্দোষ আর ফুয়া ফাইসলে ঠিকভাবে হতে হয় না বুয়া কাজিয়া এই শহর মাটিতে হেরা পর মৃত্যু প্র হাই অনুমূর্ত মানিলে দে বাড়ির। পুলিশ বলছে পূর্বশত্রুতার জেরে ঘটতে পারে ঘটনা। রহস্য উদ্ঘাটনে কাজ করছে একাধিক টিম। 3-4টা বিষয়কে সামনে রেখে আমরা তদন্তটা করছি। এমনিতে যারা ঘটনা পারপেট্রেটর এরা আইডেন্টিফাই এবং এদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। নিহত রিয়াজুল ইসলাম হৃদয়ের বাড়ি চকরিয়ার খুটাখালী এলাকায়। এ ঘটনায় আহত আরও এক যুবক হাসপাতালে ভর্তি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এদিকে কক্সবাজারে বাসা থেকে বেরিয়ে 4 দিন ধরে একই গ্রামের 4 স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, গত 31 মে বিকেলে বাসা থেকে বের হয় চকরিয়ার কাকারা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র সামিম, মাহিম, সোহাগ ও শহীদ। মধ্যরাত পর্যন্ত বাসায় না ফেরায় নানা স্থানে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। তাদের 4 দিন ধরে না পেয়ে বিপাকে পরিবারগুলো। এই ঘটনায় থানায় জিডি করেছে ভুক্তভোগী পরিবারগুলো। পুলিশ বলছে, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে এখনো। পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। এ বিষয়ে বন্দর নগরী চট্টগ্রামের মানুষের প্রতিক্রিয়া জানব। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, বিদ্যুতের দাম নিয়ে কি বলছেন গ্রাহকরা? কিছুদিন আগে যেহেতু জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, সেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই কিন্তু আমরা দেখেছি আবার আজকে কিন্তু বিদ্যুতের যে দাম সেটি কিন্তু আবার বাড়ানো হয়েছে। পাইকারি এবং খুচরা দুই পর্যায়ে কিন্তু বাড়ানো হয়েছে এবং সেই বাড়ানোর এটি কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আমরা এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে দেখতে পেয়েছি। তারা যেটি বলছেন যে এই ধরনের হঠাৎ করে এইভাবে দাম বৃদ্ধির কারণে কিন্তু শুধু তাদের উপর প্রভাব পড়ছে তাই নয়, সাথে যে যারা নিত্য প্রয়োজনীয় যে পণ্যদ্রব্য আছে তাদের যেই সংসার চালানোর যেটি খরচ আছে সেই খরচের উপরে কিন্তু এক ধরনের প্রভাব পড়ছে, যেটি আসলে তারা কোনোভাবেই তারা মানতে পারছিলেন না। সেই ক্ষেত্রে আমরা যদি একটু কথা বলতে চাই, বিদ্যুৎ দাম তো বেড়েছে, সেই বিদ্যুৎ দাম বাড়াতে আপনারা আসলে কি ভাবছেন বিষয়টা কি? এমনিতে তো বিদ্যুৎ থাকে না, তারপরে বিল যেভাবে আসতেছে এখন আরও দাম বাড়ছে, এখন তো আরও অবস্থা খারাপ হবে, বিদ্যুৎ বিল আরও বেশি আসবে এখন। কিন্তু সাধারণ জনগণ যেভাবে করতে আমরা যারা সাধারণ জনগণ আছি বা আমাদের যে স্যালারির রেঞ্জ বা আমরা যেভাবে থাকতেছি ঘর ভাড়া দিয়ে, এদিকে আবার বিদ্যুৎ বিল বাড়ছে, সব দিকে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। বাজার বলেন, বিদ্যুৎ বিল বলেন, গ্যাস বলেন, চতুর্দিকে কিন্তু সবাই আমার একটা টেনশনের ভিতরে থাকি। বেতন পাওয়ার পরে কিন্তু প্রভাব তো এখন আমাদের তো ব্যবসা বাণিজ্য আগের মতো নাই। যেমন আমি এখানে ব্যবসা করি, আগে যেভাবে ব্যবসা বাণিজ্য হতো এখন তো ওইভাবে হচ্ছে না। তারপর ইনকাম আমাদের কমে গেছে, কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে গেছে, আমাদের চলতে এখন হিমশিম খাচ্ছে খুবই। লোডশেডিং তো আছে, প্রতিদিন 2-4 ঘন্টা আছে এটাই। আর আমাদের যেভাবে তেলের দাম বেড়ে গেছে, আমরা চলতে আগে যে স্যালারি ছিল, আমার ড্রাইভারদের স্যালারি ছিল সেম, এখন 2 বছর পরে সেম। আমরা এখন চলতে বাসা বাড়ি দাম বাড়ে চলতে বেশি হিমশিম খাচ্ছে আমাদের সাধারণ জনগণ। যেমনটি শুনছিলেন আসলে যে শুধু দাম বৃদ্ধির কারণে শুধু যে তাদের জীবনযাত্রার মানে যেমন প্রভাব পড়ছে, তেমনি যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সেটির প্রভাব পড়বে বলে সাধারণ মানুষ মনে করছে। এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে যে দাম বৃদ্ধি করা, সেভাবে যাতে দামটি আবার সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেই অনুরোধ করেছে তারা সরকারের কাছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। মিথিলা। ধন্যবাদ তামিম। রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে হঠাৎ পদত্যাগের ঘোষণায় চলছে নানা আলোচনা সমালোচনা। তৃণমূলের নেতাকর্মীরা তুলেছেন নানা প্রশ্ন। স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশিষ্টজনরা। রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সোমবার হঠাৎ করেই মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি, কারণ দেখান শারীরিক অসুস্থতা। দীপেন দেওয়ানের এই পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা। তৃণমূলের নেতাকর্মীদের কেউ কেউ বিশ্বাস করছেন না শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি, তুলছেন নানা প্রশ্ন। আমরা রাঙ্গামাটিবাসী পাহাড়ি বাঙালি নির্বিশেষে একজন মন্ত্রীর এই পদত্যাগকে কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। আমরা দীপেন দেওয়ানের পদত্যাগ মানি না। আগামী 5 বছর বিএনপির মাধ্যমে যদি এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি উন্নয়ন যদি করতে চায়, তাহলে দীপেন দেওয়ানের বিকল্প নাই। ওনার মতো একজন বিজ্ঞ মানুষ আমাদের পার্বত্য অঞ্চলের জন্য অবশ্যই দরকার। হতাশা প্রকাশ করেছেন জেলার সিনিয়র নেতাদের মধ্যে কেউ কেউ। তারাও তুলেছেন বেশ কিছু প্রশ্ন। কোন সিদ্ধান্ত নিতে হয়তো উনি বাধাগ্রস্ত হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, এটাই হয়তো ওনার চিন্তা হতে পারে। তারেক রহমানের কাছে আকুল আবেদন করছি,
অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগটা যাকে উনি সহৃদয়ে যাতে গ্রহণ না করে। দীপেন দেওয়ানের পদত্যাগ স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনরা। এতদিন যে বঞ্চনা ছিল, রাঙামাটিবাসী প্রত্যাশা করেছিল সে বঞ্চনার এবার অবসান হবে, কিন্তু দেখা গেল আমাদের মন্ত্রী মহোদয় পদত্যাগ করলেন। এই পদত্যাগ করার কারণে এখন কে আসলে মন্ত্রী হবে এটা যেমন অনিশ্চিত, তেমনিভাবে রাঙামাটির বাসীর প্রত্যাশাটাও ভেঙে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেন আবারও রাঙ্গামাটি থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন দীপেন দেওয়ান। গত 17 ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ঈদের ছুটিতে বিনোদনের অন্যতম অনুষঙ্গ সিনেমা হল। রাজধানীতে মানুষের ভিড় থাকলেও চট্টগ্রামে ছিল ভিন্ন চিত্র। নতুন সিনেমা মুক্তি পেলেও হলগুলোতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত দর্শকের। আর দর্শক না থাকায় লোকসানের শঙ্কায় পড়েছেন হল মালিক ও এর সংশ্লিষ্টরা। রুকুনুদ্দিনের প্রতিবেদনে। ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে অনেকেই বেছে নেন রূপালী পর্দা, কিন্তু এবারের কোরবানি ঈদে বন্দরনগরী চট্টগ্রামের চিত্রটা একেবারেই উল্টো। সিনেমা হলগুলোতে নেই চেনা সেই উপচে পড়া ভিড়। অলস সময় পার করছেন কাউন্টারের টিকিট বিক্রেতারা। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে চট্টগ্রামে চলছে রকস্টার, রোহিত, মাইকেল, বনলতা সেন ও মালিক। এসব সিনেমার গল্প ও নির্মাণ শৈলী নিয়ে দর্শকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বেশিরভাগ দর্শকই জানিয়েছেন বাংলা সিনেমার মান আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। অসাধারণ অনেক ম্যানেজমেন্ট সবকিছু মিলে মুভিগুলো দারুণ হয়েছে। আমি জীবনানন্দ ফ্যান দেখেই কোনো কিছু না দেখেই জাস্ট বনলতা সেন দেখার জন্য আসা। সাকিবের ভালো, কিন্তু এখন যে ছবিগুলো করতেছে এগুলোর জন্য আমার ভালো লাগতেছে না, মানে সবগুলো কোনো মিল নেই। এদিকে দর্শক খরায় হতাশ হলের কর্মকর্তা ও কর্মচারীরা। জানান গত ঈদের তুলনায় এবার দর্শক টানতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। যদি একটা সিনেমা হলে যদি প্রতি শোতে যদি 50 জন লোক হয় তাহলে তো আমাদের একটা আনন্দ লাগতো, তা তো হচ্ছে না। আমাদের রকস্টার মুভিটা মেকিংটা আসলে খুবই ভালো হয়েছে, বাট কিছু মানুষের ব্যাড রিভিউর কারণে এটা একটু সেলে একটু এফেক্ট হয়েছে। আজকাল মানুষ কিন্তু খারাপটা একটু মনে হয় বেশি শুনে। চট্টগ্রাম চলচ্চিত্র প্রদর্শক সমিতির মতে বছর জুড়ে সিনেমা নির্মাণ না হওয়া এবং ভালো কন্টেন্টের অভাব ও ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়াও এই দর্শক সংকটের অন্যতম কারণ। এখন তো বই রিলিজ হচ্ছে না, নতুন বই বেশি হচ্ছে না। এই যে একটা আসছে মানে আর বই হয় না, তো ঈদের পরে ঈদের সময় দিয়ে একটা বই এত এইভাবে যদি বইটা যদি রিলিজ একটার পর একটা না আসে তাহলে আমরা সিনেমাটা ইন্ডাস্ট্রিটা কেমনে টিকিয়ে রাখবো। একসময় চট্টগ্রামে প্রায় 30টি সিনেমা হল থাকলেও বর্তমানে সচল আছে মাত্র 4টি হল। রুকুনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।